আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে এই চ্যানেলেই তোমরা একটা করে ম্যাথ ক্লাস পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগেই পেয়ে যেতে পারো। তো আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি এই লেসনের ফার্স্ট পার্ট অর্থাৎ 6.1 শুরু করেছিলাম। তো যারা এখনও আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে এখন 12 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। দেখো তাহলে অঙ্কটিতে আর এর মান কত দেওয়া আছে 9%, এন এর মান অর্থাৎ সময় কত দেওয়া আছে 2 বছর, আর কি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। অন্তর মানে কি বিয়োগফল। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফলের মান কত দেওয়া আছে 129.60 টাকা। অ্যান্সার চেয়েছে টাকার পরিমাণ, অর্থাৎ আসলের মান এখানে আমার দেওয়া নেই, অর্থাৎ পির মান এখানে দেওয়া নেই। তাই আমরা আসলটাকে এক্স ধরবো, আর এর মান 9%, এন এর মান 2 বছর। তাহলে এই এক্স, 9 আর 2 বছর, এই তিনটি রাশি দিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব, আবার সরল সুদ নির্ণয় করব, তারপর এদের আমি বিয়োগফল নির্ণয় করব। তো দেখো অঙ্কটিতে কি করতে হবে, প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। যেহেতু অঙ্কটিতে আসলের মান দেওয়া ছিল না, তাই আমরা আসলটাকে এক্স ধরব। তাই লিখছি, ধরি আসল ইকুয়ালস টু এক্স টাকা। যেহেতু আসলের মান দেওয়া নেই, তাই আমরা আসলটাকে এক্স টাকা ধরে নিলাম। এখন কি লিখছি, এক্স টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে, যেহেতু প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব, তাই লিখছি 9% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। যেহেতু এন এর মান 2 দেওয়া আছে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমরা ডিরেক্ট চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে যেখানে পি কত, যেহেতু আসলের মান দেওয়া নেই, তাহলে আমরা এক্স ধরে নিয়েছি, তাই পির মান কত এক্স টাকা। আর এর মান কত 9%, আর এন অর্থাৎ সময় কত দেওয়া আছে 2 বছর, তাই এনের জায়গায় আমি 2 বছরকে লিখলাম। এখন যদি আমি পি, আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি, তাহলে কি হচ্ছে দেখো, পির জায়গায় এক্স, 1 প্লাস আর এর মান কত 9, তাহলে 9 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন অর্থাৎ কত 2 মাইনাস 1। এখন এক্স ইন্টু, দেখো এখানে কি হচ্ছে 100 লসাগু হচ্ছে, 100 1 100 প্লাস 100 100 মিলে গেলে উপরে 9 আছে বসে গেল, হোল স্কোয়ার মাইনাস 1। যেহেতু এক্সটা পুরোটার সঙ্গে গুণ, তাই এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। এখন দেখো উপরে হচ্ছে কত 100 সঙ্গে 9 যোগ করলে কি হবে 109 ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত 100 হোল স্কোয়ার মাইনাস 1। এখন এক্স, দেখো 100 হোল স্কোয়ার, 100 হোল স্কোয়ার করলে কি হবে, একের পরে 4টে শূন্য হবে। আর 109 হোল স্কোয়ার অর্থাৎ কি 109কে আমরা দুবার গুণ করব। তাহলে দেখো 109কে দুবার গুণ করা আমি আগের ভিডিওতে খুব সহজেই বুঝিয়েছিলাম, তাও দেখে নাও এখানে 9 9 81 যেমন ছিল আমরা বসিয়ে রাখবো। এখন 10 আর 10কে গুণ করব, 10 10কে 100, আর এই 9 আর 9কে যোগ করে দেবো। তাহলে 100 যোগ 9 আর 9 18, তাহলে 118। তাহলে 109কে দুবার গুণ করলে আমরা কি পাবো 11881 মাইনাস 1 এক্স ইন্টু, দেখো এখানে লসাগু কী হবে 10,000। যদি 10,000 লসাগু হয়, তাহলে এটা মিলে গেলে উপরে কে বসে থাকবে 11881 মাইনাস 10,000 1কে
10,000। তাহলে এক্স ইন্টু বিয়োগ করলে কি থাকবে 1881 ডিভাইডেড বাই 10,000। দেখো কোনো সংখ্যার সঙ্গে এক্স গুণ করলে কি হয়, সেই সংখ্যাটি বসে যায় আর পাশে এক্স বসে যায়। তাহলে 1881 ডিভাইডেড বাই 10,000 এক্স, এটা আমরা কি পেলাম, চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা সরল সুদ নির্ণয় করব, কারণ যেহেতু আমার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরের মান দেওয়া আছে, তাই লিখছি এক্স টাকার বার্ষিক 9%, যেহেতু আমরা সরল সুদ নির্ণয় করছি তাই লিখছি সরল সুদের হারে 2 বছরের সরল সুদ। সরল সুদ নির্ণয়ের সূত্র কি ছিল, পিআরটি ডিভাইডেড বাই 100, যেখানে পির মান কত দেওয়া ছিল না, তাই আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে পির মান কত, এক্স টাকা। আর এর মান কত 9%, আর টি অর্থাৎ সময় কত 2 বছর। এখন যদি আমি পি আর এবং টির ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে, পির মান এক্স, তাহলে পির জায়গায় আমি এক্সকে লিখলাম, আর এর মান কত 9 ইন্টু টি কত 2 বছর ডিভাইড বাই কত 100। তাহলে 9 2 18, 18 গুণ এক্স 18x ডিভাইডেড বাই 100। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ কি পেলাম 1881 ডিভাইডেড বাই 10,000 এক্স, আর সরল সুদ কি পেলাম 18x ডিভাইডেড বাই 100। যেহেতু আমার বলে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা, তাই লিখছি শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ কত 1881 এক্স ডিভাইডেড বাই 10,000 মাইনাস সরল সুদ কত 18x ডিভাইডেড বাই 100। চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ কত দেওয়া আছে আমার 129.60 টাকা। এখান থেকে আমরা এক্স এর মানকে ক্যালকুলেট করব। তাহলে আমি লসাগু নিতে হবে। তাহলে 10,000 আর 100-র লসাগু কি হবে 10,000। তাহলে 10,000 10,000 যদি মিলে যায় তাহলে উপরে কে পড়ে থাকবে 1881 এক্স মাইনাস 100। যদি এখান থেকে বাদ দিই তাহলে এখানে আরো 100 পড়ে থাকবে। তাহলে 18-র সঙ্গে 100 গুণ করলে কি হবে 1800 এক্স ইকুয়ালস টু, এদিকে দেখো 129.60কে আমি কি লিখতে পারি 129.60কে ডিভাইডেড বাই দশমিক তুললে দশমিকের জন্য একটা 1 আর দুটো সংখ্যার জন্য দুটো 0। এখন আমি উভয় দিক থেকে দুটো করে 0 কাটতে পারি। তাহলে এখানে কে পড়ে থাকছে, বিয়োগ করলে কত থাকবে 81x ডিভাইডেড বাই কত 100 ইকুয়ালস টু, এখানে কি ছিল 12960 ডিভাইড বাই কত 1। এখন আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে 81x ইন্টু 1 গুণ করলে কি হবে 81। তাহলে 81x ইকুয়ালস টু 12, 96 শূন্যের সঙ্গে 100 গুণ করলে আমরা কি পাবো 12960 সঙ্গে আরও দুটো শূন্য অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমার এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স সমান সমান কী হবে 1296000 ডিভাইডেড বাই কত হবে 81। এখন আমরা 81কে দিয়ে যদি 1296কে ভাগ করি তাহলে কি পাবো, দেখো 1296কে ভাগ, তাহলে 81 দিয়ে 1 যাবে, 81 1কে 81, কত হচ্ছে 8, 8 আছে কয় 10 12, 4 10 12, 6, 6 দিয়ে খাওয়ালে মিলে যাচ্ছে। তাহলে 81 দিয়ে 1296কে কাটলে অ্যান্সার কত হচ্ছে আমার 16। তাহলে আমি এর সঙ্গে কেটে কি লিখতে পারি 16, আর যেহেতু 3টে শূন্য পড়ে আছে আমরা পাশে 3টে শূন্য অ্যাড করে দিলাম। তাহলে অতএব এক্স সমান কত হলো 16,000 টাকা। তো এটাই আমার নির্ণয় উত্তর, কারণ আমার আসলের মান চেয়েছে। আসলের মান কত হলো আমার, তাহলে 16,000 টাকা। তাহলে এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 13 অঙ্ক কি বলছে দেখো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। তাহলে অঙ্কটিতে আর এর মান কত দেওয়া আছে 10%, আর সময়ের মান
অর্থাৎ এন কত দেওয়া আছে 3 বছর, আর কি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা। এর অর্থ কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফলের মান কত দেওয়া আছে আমার 930, অন্তরের অর্থ কি বিয়োগফল। তাহলে যেহেতু অঙ্কটিতে আসলের মান দেওয়া নেই তাই আমরা আসলটাকে x টাকা ধরবো, ধরে নিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব আর সরল সুদ বের করব। তাহলে প্রথমেই অঙ্কটিতে আমি কি লিখছি দেখো, যেহেতু অঙ্কটিতে আসলের মান দেওয়া ছিল না তাই লিখছি ধরি নির্ণেয় আসল সমান সমান x টাকা। এখন তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব, তাই কি লিখছি x টাকার বার্ষিক 10%, যেহেতু আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব তাই লিখছি চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের, যেহেতু সময়ের মান কত দেওয়া আছে 3 বছর তাই লিখছি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ডিরেক্ট ফর্মুলা কি জানি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n-1। এটাই আমার চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ডিরেক্ট ফর্মুলা, যেখানে পির মান কত, অর্থাৎ আসলের মান দেওয়া ছিল না আমরা x ধরে নিয়েছি, তাহলে পির মান কি হবে x টাকা, আর এর মান কত 10%, আর n এর মান কত 3 বছর, যেহেতু বলেছে 3 বছরের সুদ তাহলে n এর মান 3 বছর। এখন যদি আমি এখানে পি আর এবং n এর ভ্যালু পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পির মান কত x, তাহলে পির জায়গায় আমি x লিখছি, 1 আর এর মান কত 10%, তাই 10 লিখলাম, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কত n, অর্থাৎ কত 3 বছর, -1। এখন আমি একটা করে শূন্য উপর নিচে কাটতে পারি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে লসাগু কি হচ্ছে 10, তাহলে 10 1-কে 10 প্লাস 10 10 মিলে গেলে উপরে কে পড়ে থাকছে একটা 1, তাহলে 1 বসিয়ে রাখলাম, পুরোটার হোল কিউব -1। এখন x ইন্টু 10 প্লাস 1 অর্থাৎ 11 ডিভাইডেড বাই 10 পুরোটার হোল কিউব -1। আর যেহেতু x পুরোটার সঙ্গে গুণ ছিল তাই আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন x ইন্টু দেখো 11-র কিউব অর্থাৎ কি 11-কে 3 বার গুণ, 11-কে 3 বার গুণ করলে আমরা কি পাই 1331, এটা তোমরা চাইলে মনে রাখতে পারো। আর 10-এর কিউব কত 1000, অর্থাৎ 1-এর পরে 3টে শূন্য -1। এখন x ইন্টু এখানে লসাগু কি হচ্ছে আমার 1000, 1000 মিলে গেলে উপরে কে পড়ে থাকছে 1331 মাইনাস 1000 1-কে 1000, তাহলে আমরা x ইন্টু বিয়োগ করলে কি পাবো 331 ডিভাইডেড বাই 1000। কোনো সংখ্যার সঙ্গে x গুণ করলে আমরা কি লিখতে পারি, সেই সংখ্যাটি পাশে x বসে যায়। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেলাম 331 ডিভাইডেড বাই 1000 x। এখন আমরা সরল সুদ নির্ণয় করব, কারণ আমার অঙ্কটিতে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরের মান দেওয়া ছিল, তাই কি লিখছি আবার x টাকার বার্ষিক 10%, যেহেতু আমরা সরল সুদ নির্ণয় করছি তাই লিখছি সরল সুদের হারে 3 বছরের সরল সুদ। তাহলে সরল সুদ নির্ণয়ের সূত্র কি ছিল, পি আর টি ডিভাইডেড বাই 100, যেখানে পির মান কত ছিল, যেহেতু পির মান আমরা x ধরেছি তাই পির জায়গায় আমি x টাকা লিখছি, আর এর মান কত ছিল 10%, আর টি অর্থাৎ সময় কত ছিল 3 বছর, তাই আমি টির জায়গায় 3 বছর লিখলাম। এখন যদি আমি পি আর এবং টির ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, পির মান x ইন্টু আর এর মান কত 10%, তাই 10 লিখলাম, ইন্টু টি কত 3 ডিভাইডেড বাই কত 100।
উপরে আর নিচের একটা করে শূন্য আমি কাটতে পারি। তাহলে 3 গুণ এক্স, 3x ডিভাইডেড বাই কত হচ্ছে আমার 10 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে 331 ডিভাইডেড বাই 1000 এক্স, আর সরল সুদ কি হলো 3x বাই 10 টাকা। তাহলে লিখতে পারি আমি শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ 331 ডিভাইডেড বাই 1000 এক্স মাইনাস সরল সুদ অর্থাৎ 3x ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 930। কারণ অঙ্কে দেওয়া ছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরের মান কত 930 টাকা, তাই আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে বিয়োগ করেছি, তার মান কত লিখছি আমি 930 টাকা। এখান থেকে আমার এক্স এর মানকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি লসাগু করছি 1000 আর 10-এর লসাগু কী হবে 1000। যদি 1000 মিলে যায় উপরে কে বসে থাকছে 331x মাইনাস 10 বাদ দিলে কত থাকছে এখান থেকে 100। তাহলে 100 দিয়ে 3কে গুণ, তাহলে 3 100 300, তাহলে 300x ইকুয়ালস টু 930। 930কে আমি কি লিখতে পারি 930 ডিভাইডেড বাই কিছু নেই মানে কি আছে আমি 1 ধরে নিতে পারি। এখন 331 থেকে 300 বিয়োগ করলে কি থাকবে 31x ডিভাইডেড বাই কত 1000 ইকুয়ালস টু 930 ডিভাইডেড বাই 1। এখন 31x 1কে 31x ইকুয়ালস টু 930 দিয়ে 1000 গুণ করলে কী হবে 930-এর পরে আরও 3টে শূন্য অ্যাড হয়ে যাবে, বা x সমান কী হবে 930-এর পরে 3টে শূন্য ডিভাইডেড বাই 31। তো 31 দিয়ে 93 কাটলে কত হবে 3, আর 4টে শূন্য ছিল পাশে আমি বসিয়ে দেবো, অর্থাৎ x ইকুয়ালস টু কত হচ্ছে 30,000। তাহলে এক্স এর মান 30,000 টাকা, অর্থাৎ আসলের মান আমরা কত পেলাম 30,000 টাকা। এটাই আমাকে নির্ণয় করতে বলেছে, তাই কি লিখছি অতএব নির্ণীয় আসল 30,000 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 14 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। দেখো অঙ্কটিতে আর এর মান প্রথম বছর 7% আছে, কিন্তু দ্বিতীয় বছর 8% হয়ে গেছে, আর পি অর্থাৎ আসল টাকার মান কত ছিল 6,000 টাকা, আর 2 বছর অর্থাৎ এন এর মান কত দেওয়া আছে 2 বছর। আমার অ্যান্সার চেয়েছে কি চক্রবৃদ্ধির সুদ, কিন্তু অঙ্কটিতে পার্সেন্ট দেওয়া আছে দু জায়গায়, অর্থাৎ এটা R1 হিসাবে ইন্ডিকেট করতে পারি আমি, আর এটাকে আমি R2 হিসাবে ইন্ডিকেট করতে পারি। যদি কোনো অঙ্কে ডাবল পার্সেন্ট দেওয়া থাকে তাহলে তার জন্য আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্রটা হলো দেখো পি টাকার বার্ষিক R1% ও R2% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কি জানি দেখো পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। যেহেতু অঙ্কটিতে আমার চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতে বলেছে, প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব এই সূত্রের সাহায্যে, তারপর সেখান থেকে আমরা আসলকে বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধির সুদকে পেয়ে যাব। তাই প্রথমেই লিখছি অতএব 6,000 টাকার বার্ষিক 7% ও 8% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি তাহলে সূত্র কি ছিল পি ইন্টু 1 প্লাস R1 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 প্লাস R2 ডিভাইডেড বাই 100। তাহলে এটা ছিল আমার সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র, যেখানে পির মান কত ছিল আসলের মান 6,000 টাকা, তাই পির জায়গায় আমি লিখছি 6,000 টাকা। আর R1 অর্থাৎ প্রথম বছর কত ছিল 7%, তাই লিখছি 7%। R2-র মান কত ছিল 8%, কারণ দ্বিতীয় বছর সুদের হার কত ছিল 8%, আর টি কত 2 বছর। এখানে কিন্তু আমার এই সময়টা কোনো কাজে লাগছে না,
তাহলে এখানে আমি পি আর R1 ও R2 ভ্যালু যদি পুট করি তাহলে কি লিখবো দেখো, পির মান কত 6000, তাহলে পির জায়গায় আমি লিখছি 6000। 1 প্লাস R1 এর মান কত 7, তাহলে R1 এর জায়গায় আমি 7 লিখছি, ডিভাইড বাই কত 100, ইন্টু 1 প্লাস R2 এর মান কত 8, ডিভাইড বাই কত 100। তাহলে এখানে দেখো 6000 ইন্টু লসাগু কি হচ্ছে 100, 100 1 100 যোগ 100 100 মিলে গেলে কে বসে থাকবে উপরে 7, ইন্টু এখানে লসাগু কত হচ্ছে 100, 100 1 100 প্লাস 100 100 মিলে গেলে উপরে কে থাকছে 8। এখন 6000 ইন্টু 100 সঙ্গে 7কে যোগ করলে আমরা কি পাবো 107, ডিভাইডেড বাই কত 100, ইন্টু 100 সঙ্গে 8কে যোগ করলে কি পাবো 108, ডিভাইডেড বাই 100। এখন যদি আমরা তিনটে শূন্য নিচে কাটি তাহলে 6000-এর তিনটে শূন্য আমরা অনায়াসে কাটতে পারি। এখন 108কে দিয়ে 107কে গুণ, তার সাথে আমরা 6কে গুণ করব। তাহলে প্রথমে আমরা 108কে দিয়ে 107কে গুণ করে নিচ্ছি। তাহলে 108কে দিয়ে 107কে গুণ খুবই সহজেই আমরা করতে পারি। কিভাবে? প্রথমে আমরা 27 56 পুরোপুরি বসিয়ে দেব। এখন কি 10 10কে 100, 100-র সঙ্গে 8 আর সাথে যোগ করতে হবে, তাহলে 8 সাথে কত 15, তাহলে 100 যোগ 15 কত হবে 115। তাহলে 108কে 107 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি 11556। তাহলে এর সঙ্গে এর গুণ করার পর যেটা অ্যান্সার হয়েছে তার সঙ্গে আমরা কত গুণ করব 6কে। তাহলে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কি লিখছি 6 6 36-এর 6, হাতে থাকে কত 3, 5 6 30, 30 আর 3 33-এর 3, হাতে থাকে কত 3, আবার 5 6 30, 30 আর 3 33, 33-এর 3, হাতে থাকে কত আবার 3, 6 1 6 আর 3 9, আর 6 1 6। তাহলে অ্যান্সার কি হলো আমার 69336, ডিভাইডেড বাই কত হবে, যেহেতু 10 আছে নিচেতে তাই আমি 10 লিখে রাখছি। এখন যেহেতু 10 দিয়ে ভাগ অর্থাৎ কি অ্যান্সারের এক ঘর আগে আমরা পয়েন্ট দেবো শেষের দিক থেকে, তাহলে 6933.6। তাহলে এটা আমার কি হলো সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কি চক্রবৃদ্ধির সুদ। তাহলে এই সমূল চক্রবৃদ্ধির মধ্যে কে 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 লুকিয়ে আছে, আসল লুকিয়ে আছে আবার সুদ লুকিয়ে আছে। তাহলে এখান থেকে যদি আমরা আসলকে বিয়োগ করি তাহলেই আমরা কি পেয়ে যাব সুদ। তাই লিখছি অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি হবে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলকে বিয়োগ করতে হবে। তাহলে আসল কত ছিল 6000, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো, এখানে যদি আমরা পয়েন্ট ধরে নিই আর এর থেকে কত বিয়োগ করবো 6000, অর্থাৎ 6000কে আমি কি লিখতে পারি 6000.0। তো বিয়োগ করলে আমার কি দাঁড়াচ্ছে 6339, তাহলে 933.6, তাহলে বিয়োগ করে আমরা কি দাঁড়াচ্ছে 933.6 টাকা। তাহলে এটাই আমার নির্ণেয় অ্যান্সার, কারণ অ্যান্সারে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটাই আমার নির্ণেয় অ্যান্সার। এখন 15 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয় তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। দেখো 14 অঙ্ক আর 15 অঙ্ক কিন্তু পুরো সেম, তাহলে 14 অঙ্কে আমরা যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম 15 অঙ্কটিতেও ঠিক একই সূত্র অ্যাপ্লাই করে আমরা চক্রবৃদ্ধি সুদের মানটাকে নির্ণয় করব। তাহলে কি লিখছি, যেহেতু অ্যান্সারে আমার চক্রবৃদ্ধি সুদ চেয়েছে কিন্তু আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধির মানটাকে বের করব। তাই কি লিখছি 5000 টাকার, যেহেতু আসলের মান কত ছিল 5000 টাকা, তাই লিখছি কি 5000 টাকার বার্ষিক 5% ও 6% চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের সমূল চক্রবৃদ্ধি তাহলে সূত্র কি ছিল পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100, যেখানে
পি কত দেওয়া ছিল, আসলের মান কত 5,000 টাকা, তাই পির জায়গায় আমি লিখছি 5,000 টাকা। আর ওয়ানের মান কত দেওয়া ছিল 5%, কারণ প্রথম বছর 5% রেট ছিল, আর দ্বিতীয় বছরে কত পার্সেন্ট রেট ছিল 6%, তাই আর টুর মান কত লিখছি আমি 6%। এখন যদি আমি পি এবং আর ওয়ান এবং আর টুর মান পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে পির মান কত 5,000, তাই পির জায়গায় আমি 5,000কে লিখলাম। 1 প্লাস আর ওয়ানের মান কত 5 ডিভাইড বাই 100 ইন্টু 1 প্লাস আর টুর মান কত 6 ডিভাইডেড বাই 100। এখন 5,000 ইন্টু 100 লসাগু হচ্ছে, তাহলে 101কে 100 যোগ 5 আমরা 105 একেবারেই করে ফেললাম, ইন্টু এখানে 100 লসাগু হচ্ছে 101কে 100 যোগ 6, 100-র সঙ্গে 6 যোগ করলে কী হবে 106। এখন নিচের তিনটে শূন্যর সঙ্গে 5,000-এর তিনটে শূন্য আমরা কাটতে পারি, তাহলে নিচে কে পড়ে থাকলো 10 পড়ে থাকলো নিচে। এখন 105কে দিয়ে 106কে গুণ করতে হবে, তার সাথে আমরা 5কে গুণ করব। তাহলে দেখো 105কে দিয়ে 106কে গুণ, তাহলে দেখো 5 6 30 আর 10 10-এ 100, 100-র সঙ্গে 5 আর 6 যোগ, তাহলে 5 আর 6কে যোগ করলে আমরা কি পাবো 11, তাহলে 100 যোগ 11 তাহলে 111। তাহলে 105 আর 106কে গুণ করে আমরা কি পেলাম 11130। তাহলে এর সঙ্গে আমরা 5কে গুণ করব, তাহলে এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো 5 0 0, 3 5 15, 5 হাতে থাকে 1, 5 একে 5 আর একে 6 আর 5 11 55, তাহলে 55650। তাহলে 55650 ডিভাইড বাই কত 10, তাহলে আমি নিচের শূন্যের সঙ্গে উপরের শূন্য কাটতে পারি, তাহলে অ্যান্সার কি আসলো আমার 5,565 টাকা। তাহলে এটা আমার কি বেরোলো সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কি চক্রবৃদ্ধির সুদ, তাই কি লিখছি অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধির মধ্যে কে কে আছে, সুদও আছে আবার আসলও আছে, তাহলে সেখান থেকে আমরা যদি আসলকে বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব সুদ। তাহলে নির্ণেয় সুদ, তাহলে সুদ আসল থেকে আমরা আসলকে বিয়োগ করে দেব, অর্থাৎ 5,000 বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি 5,000কে বিয়োগ করি তাহলে কে পড়ে থাকছে 565 টাকা। তাহলে এটাই আমার নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটাই আমার নির্ণেয় অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।